যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে লিখলেন, দাপরে কানাই ছিল নন্দের নন্দন, কলিতে তাঁতির কুলে দিলা দর্শন। তাহারে ছলিয়াছিল অক্রুর গোসাই, গোসাইকে কানাই দিল বৃন্দাবনে ঠাঁই। গোসাই হলো গুলিখোর, কানাই নিল ফাঁসি, কোন চোখে বা কাঁদি বলো, কোন চোখে বা হাসি। ৩০শে এপ্রিল ১৯০৮। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজাফফরপুরে কিংসফোর্ডকে বোমা মেরে হত্যার প্রচেষ্টা চালালেও তা সফল হলো না। উপরন্তু ঘটনার ফলস্বরূপ তৎকালীন ব্রিটিশ পুলিশ ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করে। কলকাতার মুরারিপুকুর সহ বিভিন্ন অঞ্চল থেকে বহু বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। আবিষ্কৃত হয় একটি গোপন বোমা তৈরির কারখানা। শুরু হয় আলিপুর বোমা মামলা। গ্রেপ্তার হওয়া বিপ্লবীদের মধ্যে ছিলেন কানাইলাল দত্ত, উল্লাসকর দত্ত, বারিন ঘোষ, অরবিন্দ ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ গোস্বামী ওরফে নরেন গোসাই প্রমুখ। ভীরু ও দুর্বল চিত্তের নরেন পুলিশি অত্যাচার এড়াবার জন্য রাজসাক্ষী হতে সম্মত হন এবং পুলিশের কাছে বিপ্লবীদের বহু গোপন ডেরার সন্ধান দিতে থাকেন, যার সূত্র ধরে অন্যান্য অঞ্চল থেকেও বহু বিপ্লবী গ্রেপ্তার করা হতে থাকে। পুলিশের কাছে তার দেওয়া সাক্ষী আদালতে দাঁড়িয়ে স্বীকার করতে হতো, আর তাহলে অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ সহ একাধিক বিপ্লবীর ফাঁসি হয়ে যাওয়া অবশ্যম্ভাবী। জেলবন্দি বিপ্লবীরা বুঝতে পারেন এককালের সহযোদ্ধাই বর্তমানে বিশ্বাসঘাতক। কানাইলাল ও তার সঙ্গেই গ্রেপ্তার হওয়া সত্যেন্দ্রনাথ বসু ঠিক করেন, যে করেই হোক আদালতে কিছু বলার আগেই নিকেশ করতে হবে নরেন গোসাইকে। সে বেঁচে থাকলে বানচাল হয়ে যাবে আগামী দিনের সব পরিকল্পনা, মুখ থুবড়ে পড়বে স্বাধীন ভারতবর্ষ গড়ে তোলার লড়াই। তাই জেলে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়, নরেনকে চিরতরে চুপ করিয়ে দিতে হবে। দায়িত্ব পড়ে দুই তরতাজা যুবক কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বোসের ওপর। সেই সময় জেল ভাঙার একটা পরিকল্পনাও তৈরি হয়েছিল। ঠিক হয় ৪ জন বন্দী জেল ভেঙে পালাবেন। সেই ৪ জনের মধ্যে একজন হলেন কানাইলাল, কিন্তু তিনি বেঁকে বসেন। জেল ভেঙে পালানোয় তার সায় ছিল না। কারাগারে অরবিন্দ ঘোষ ততদিনে নিজেকে একটু আলাদা করে নিয়েছেন। তিনি ধ্যানে মগ্ন, তার মননে তখন আধ্যাত্মিকতার বিরাজ। কানাইলালের অবশ্য সেসবে আগ্রহ নেই, ধ্যান বা গীতা পাঠের রাস্তায় হাঁটেননি। তিনি ছোট থেকেই দস্যি, জেলেও তার অন্যথা হয়নি। এমনকি মৃত্যুর মুখে দাঁড়িয়ে জেলেও তিনি মজা খুনসুটিতে মগ্ন। কোনো বন্দীদের ধুতির খুঁট বেঁধে দিচ্ছেন, তো কখনো বিস্কুট চুরি করে খাচ্ছেন। কানাইলাল ঠিক করেন আদালতে হাজিরা দেওয়ার আগে নরেন গোসাইকে হত্যা করবেন তিনি। বয়সে তার চেয়ে সামান্য বড় সত্যেন্দ্রনাথ বসু জানান তিনিও থাকবেন কানাইলালের সঙ্গেই। জেলে তাদের কাছে পৌঁছে দেওয়া হয় রিভলভার। কেউ কেউ বলেন কাঁঠালের ভেতরে নাকি রিভলভার রেখে দেওয়া হয়েছিল। কানাইলাল নিজে অবশ্য রহস্য উন্মোচন করেননি। তিনি বলেছিলেন ক্ষুদিরাম বসুর ভূত এসে নাকি তাকে রিভলভার দিয়ে গিয়েছিল। ১৯০৮ সালের ১১ই আগস্ট ক্ষুদিরামের ফাঁসি হয়, আর কানাইলালের ফাঁসি হয় ওই বছরেরই ১০ নভেম্বর। নরেন গোসাইয়ের হত্যার পরিকল্পনা বাস্তবায়িত করতে অসুস্থতার ভান করে জেল হাসপাতালে ভর্তি হন সত্যেন্দ্রনাথ। তার ৩ দিন পরে পেটে যন্ত্রণা হওয়ার অভিনয় করে হাসপাতালে ভর্তি হন কানাইলালও। শোনা যায় জেল হাসপাতালের এক চিকিৎসক তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি দুজনকেই ভর্তি করে নেন। সত্যেন্দ্রনাথ বিছানার মধ্যে লুকিয়ে রিভলভার হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালে পুলিশি তল্লাশি হতো না। সত্যেন্দ্রনাথের তাই রিভলভার লুকিয়ে রাখতে সমস্যা হয়নি। কিন্তু কানাইলালের কাজটা সহজ ছিল না। পুলিশের এক সার্জেন্ট হিগিন্স তাকে বেশ সন্দেহের চোখে দেখতেন। শোনা যায় কানাইলাল তার জামার ভেতরে দড়ি দিয়ে বেঁধে রিভলভার হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ততদিনে কানাইলাল আর এক মোক্ষম চাল চেলেছেন। পুলিশকে জানিয়েছেন তিনিও রাজসাক্ষী হতে চান। তিনি নরেন গোসাইয়ের চেয়েও বেশি তথ্য জানেন বলে পুলিশকে আশ্বাস দেন। সেই সঙ্গে বলেন সত্যেন্দ্রনাথকেও তিনি রাজসাক্ষী হতে রাজি করাবেন। ব্রিটিশ সরকার যা শুনে খুব প্রসন্ন হয়। একদিন সকালে হাসপাতালে তাদের সঙ্গে দেখা করতে পাঠানো হয় নরেন গোসাইকে।
সেই সময়কার একজন প্রত্যক্ষদর্শীর পুলিশের কাছে জমা দেওয়া এজাহার অনুযায়ী নরেনকে সামনে পেয়ে বিছানার উপর বসে বালিশের তলা থেকে রিভলভার বার করে গুলি চালায় সত্যেন্দ্রনাথ। কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। নরেন ততক্ষণে বুঝে গিয়েছেন গোটাটাই পরিকল্পিত। ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন হিগিন্স। তাকে ডাকার চেষ্টা করেন নরেন। ততক্ষণে কানাইলালও গুলি চালিয়েছেন। নরেনের পিঠে যা বিঁধে যায়। পালানোর চেষ্টা করেন নরেন। আলিপুর সেন্ট্রাল জেল হাসপাতালে তাকে ধাওয়া করেন কানাইলাল ও সত্যেন্দ্রনাথ। হিগিন্স সত্যেন্দ্রনাথকে জাপটে ধরে ফেলেন। সেখানেও দামাল কানাইলাল। হিগিন্সের তলপেট লক্ষ্য করে লাথি মারেন তিনি। মাটিতে ছিটকে পড়েন দুদে পুলিশ অফিসার। নরেনের পিছনে ধাওয়া করেন কানাইলাল ও সত্যেন্দ্রনাথ। ফের গুলি চালান কানাই। নর্দমায় পড়ে যান নরেন। লুটিয়ে পড়ল নরেনের নিথর দেহ বিপ্লবীদের প্রাণাধিক প্রিয় মাতৃভূমির বুকে। ধুলোর ওপর দিয়ে বয়ে চলল রক্তিম স্রোত। সম্পন্ন হল বিশ্বাসঘাতকতার চরম শাস্তিদান, মৃত্যু। ইতিহাসবিদ, চন্দননগরেরই বাসিন্দা অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন, জেল কর্মীদের বয়ান অনুযায়ী সেই সময় নরেন গোসাই নাকি বলে উঠেছিলেন, তিন বাপ, তিন বাপ, তিন বাপ। সম্ভবত শরীর ফুঁড়ে 3টি বুলেট ঢুকে যাওয়ার কথা বোঝাতে চেয়েছিলেন তিনি। কানাইলালের রিভলভারে তখনও 2টি গুলি অবশিষ্ট ছিল। সেই দুটিও নরেনের শরীর লক্ষ্য করে চালিয়ে দেন কানাইলাল। তারপরে পুলিশকে বলেন, অ্যারেস্ট মি। পরে তাকে বলা হয়েছিল, ক্ষুদিরামের সঙ্গী প্রফুল্ল চাকি তো নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছিলেন, তিনি কেন সেই পথে হাঁটলেন না? কানাইলাল জবাব দিয়েছিলেন, আমি পলিটিক্যাল মার্ডার সফল করতে চেয়েছিলাম। এত ব্যর্থ হচ্ছিলাম, একটা সফলতা রাখতে হবে। আমি জানি আমার ফাঁসি হবে, কিন্তু সেটাই আমি চাই। বিশ্বনাথ আরও বলেছেন, মামলা চলাকালীন কানাইলালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার দাদা আশুতোষ দত্ত। কানাইলাল বলেছিলেন, মাকে এখানে এনো না, সহ্য করতে পারবে না। 90-এর দশকে প্রয়াত হন আশুতোষ। তিনি নিজেই এই ঘটনার বিবরণ দিয়েছিলেন। শিবনাথ শাস্ত্রী জেলে আরেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত সত্যেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ব্রাহ্মণ সত্যেন্দ্রনাথকে মৃত্যুর আগে প্রস্তুত করার ব্যাপার ছিল। তখনও কানাইলাল জীবিত। তাঁর গারদের পাশ দিয়েই যেতে হয়েছিল শিবনাথকে। জেল থেকে ফিরে এসে তিনি লেখেন, কানাইকে দেখিলাম, পিঞ্জরাবিদ্ধ সিংহের মতো পায়চারি করিতেছে। বহু যুগ তপস্যা করিলে তবে কেউ ওকে আশীর্বাদ করার পুণ্য অর্জন করিবে। মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পর পুনর্বিবেচনার আবেদন করেছিলেন সত্যেন্দ্রনাথ। তবে সেই রাস্তায় হাঁটেননি কানাইলাল। তাকে আইনজীবী বলেছিলেন, আপনি আপিল করুন, এটা তো নিম্ন আদালত, এরপর হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, প্রিভি কাউন্সিল আছে, তোমাকে আমরা বার করে আনব। কানাইলাল বলেছিলেন, দেয়ার শ্যাল বি নো অ্যাপিল। আচার্য প্রফুল্ল রায় বলেছিলেন, ওহে, কানাই শিখিয়ে দিয়ে গেল কোথায় শ্যাল ব্যবহার করতে হয় আর কোথায় উইল। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত হাসি ঠাট্টায় মেতেছিলেন কানাইলাল। এক পুলিশ অফিসার তাকে কটাক্ষ করেছিল, কাল তো তোমার ফাঁসি, দেখবো এত হাসি কোথায় যায়। দমেননি কানাইলাল। তার চোখে ছিল হাই পাওয়ারের মোটা কাঁচের চশমা। মৃত্যুর আগে জেলে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দাদা আশুতোষ। বলেছিলেন, তোর চশমাটা দে, অন্তত একটা কিছু তো আমাদের কাছে রাখি। কানাইলালের জবাব, দাদা, চশমাটা আমি এখন দিতে পারবো না। চোখে হাই পাওয়ার তো, ফাঁসির মঞ্চে যদি হোঁচট খাই, এরা ভাববে বাঙালির ছেলে, আমি মৃত্যুর আগে ভয় পাচ্ছি। চশমাটা আমার মৃত্যুর পরে নিও। ইতিহাসবিদ বিশ্বনাথ বলছেন, কানাইলালের বড়দাদা তার নাতনি শর্বরী বসুকে বলেছিলেন। পরে তিনি আমাকে বলেন, কানাইলালের গলায় দড়ি পরিয়ে দেওয়ার পর তিনি একজন পুলিশকে ডেকে বলেছিলেন, মৃত্যুর পর চশমাটা আমার বড় দাদাকে দিয়ে দিও। সেই চশমাই কানাইলাল বিদ্যা মন্দিরে রাখা রয়েছে। শোনা যায় কানাইলালের গলায় দড়ির ফাঁস ঠিকমতো দেওয়া হয়নি, সেই কারণে তার মৃত্যু হতে দেরি হয়। মৃত্যুর সময়ও কানাইলালের তেজ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল ব্রিটিশ পুলিশ আধিকারিকেরা। পূর্ণচন্দ্র দে, সাগর কালী ঘোষ, মতিলাল রায়, আশুতোষ দত্তরা তার মৃতদেহ নিয়ে যাওয়ার পর তাদের জিজ্ঞেস করেছিল, তোমাদের দেশে এরকম ছেলে কটা আছে? কানাইলাল বলে গিয়েছিলেন, আমার মৃত্যুর পর দেহ নিয়ে শোক নয়, শোভাযাত্রা করো, যাতে সকলে অনুপ্রাণিত হয়। হয়েছিলও তাই। 10 নভেম্বর 1908
সে এক অবিস্মরণীয় দিন। আলিপুর জেল থেকে কানাইলালের মরদেহ বেরোতেই হাজার হাজার মানুষের ভিড়ে রাজপথ কার্যত অবরুদ্ধ। জনতার বাঁধ ভাঙা আবেগ। কেওড়াতলা মহাশ্মশান পর্যন্ত শেষ যাত্রায় সামিল অসংখ্য মানুষ। সেই ভিড় ব্রিটিশ শাসকদের এতটাই নাড়িয়ে দিয়েছিল যে কানাইলালের মৃত্যুর পর নিয়ম করে দেওয়া হয়, কোনো বিপ্লবীর মরদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে না, শেষকৃত্য হবে পুলিশের প্রহরায়। সে কারণে কয়েকদিন পরেই সত্যেন্দ্রনাথ বসুর ফাঁসির পর মরদেহ পরিবারের সদস্যদের দেওয়া হয়নি। কলমে স্বপ্নাশিস দেবনাথ, আর পাঠ করলাম আমি তোমাদের সব্বার প্রিয় অনিমেষ। কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশনটা ঝটপট করে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো। যারা আমার পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গাইস ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড লাভ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল। জয় হিন্দ, জয় ভারত। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা, বাই বাই, লাভ ইউ অল।